হাসপাতালে কাজে দিয়ে কি হবে? সৌম্য হসপিটালে আসার সময় কিছু খাবার কিনে এনেছি ইরার মায়ের জন্য। ইরার মা সৌম্যকে দেখে এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি আসতে পারলে বাবা? সৌম্য মৃদুস্বরে বলে, জি আন্টি, ছুটি নিয়েছে। পাশ থেকে ইরার মামা বলে। সৌম্য ভদ্রলোকটির দিকে তাকায়, বলে সম্মতি দেয়। ভদ্রলোক তার বোনের উদ্দেশ্যে বলে, ছেলে তো ভালো, এদের বাবা মানলো না কেন? আজব। এরপর এগিয়ে এসে সৌম্যর কাঁধে হাত রেখে বলে, সে যাক, শুনেছিলাম তুমি নাকি বেঁচে নেই, এখন আবার দেখি হেঁটে বেড়াচ্ছ। বেঁচে আসো, ভালোই করেছ। আমাদের ইরা মায়ের সুস্থ হওয়ার চান্স আছে, চিন্তা করো না। এবার আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব। কি সুন্দর ছেলে। ইরার মামার কথায় ইরার মা সৌম্য দুজনেই কেমন যেন অপ্রস্তুত হলো। ইরার মামার ঠাস ঠাস করে কথা বলার অভ্যাস, তবে মিশুক। এদিকে সৌম্য অপরিচিত কারোর সাথে হুট করে মিশতে পারে না। ইরার মামার কথায় বেশ বিব্রত বোধ করছে সে, নিজেকে সামলে বলে, আমার বাসা এখান থেকে বেশি দূর নয়, আপনারা আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিন, আমি এখানে আছি। ইরার মামা স্বভাবস্বরূপ বলে, হ্যাঁ দাও তো চাবিটা। আমি ইরা মাকে বলেছিলাম, চাবিটা কেন নিল না? জামাই হওনি কিন্তু হয়ে তো যাবে। আমরা অযথা হবু জামাইয়ের বাড়ি রেখে সকাল থেকে কষ্ট করছি, এভাবে থাকতে থাকতে অস্থির লাগছে। ইহাব তার বাবার কাণ্ডে বিব্রত হলো। সৌম্য এই পর্যায়ে একটু হাসল। ইরার আত্মীয়দের সাথে কখনো তার দেখা হয়নি। মনে পড়ল ইরা তার মামাতো বোন। কথাটা ভাবতেই কেমন অদ্ভুত লাগলো। সৌম্যর ইরার মা তার ভাইয়ের উদ্দেশ্যে বলে, ভাইজান ও জ্যোৎস্নার ছেলে, এরা ফুফাতো ভাই, ভুলে গেছো? ইরার মামা জিহ্বায় কামড় দিয়ে বলে, ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। সৌম্য পকেট থেকে চাবি বের করে দেয়, তার বাসার অ্যাড্রেস দেয়। এখানের ক্যান্টিন থেকে 3 জনের জন্য বেশি করে খাবার কিনে ইরার মায়ের হাতে দেয়। ইরার মা মামা নিতে চাইছিল না, সৌম্য জোর করে ধরিয়ে দিয়েছে। সৌম্য দরজা ঠেলে আইসিইউ রুমে প্রবেশ করে। ধীর পায়ে এগিয়ে এসে ইরার মাথার কাছে দাঁড়ায়, চোখে মুখে অসহায়ত্ব। শেষবার যেদিন সৌম্য ইরাকে ফিরিয়ে দিয়েছিল সেদিনের কথা মনে পড়ে যায়। ইরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল, কেঁদে কেঁদে বলেছিল তাকে বিয়ে করে নিতে। তার সাড়া না পেয়ে এক পর্যায়ে পা ধরে কাঁদতে লাগলো। সৌম্য স্বার্থপরের মতো তার ইরাবতীকে বাবার হাতে তুলে দিয়েছিল। ইরার বলার কিছু কথা কানে স্পষ্ট বাজল। তবে তুই আমাকে ভালোবাসবি সৌম্য? অনেক ভালোবাসি। 25 বছরের মেয়ে হয়ে 15 বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি, পারলে ক্ষমা করিস সৌম্য। ভালো থাকিস। সৌম্য চোখ জোড়া ঝাপসা হয়, একটুখানি ঝুঁকে ইরার কানের কাছে মুখ নিয়ে ভারী গলায় মৃদুস্বরে আওড়ায়, তোকে অনেক ভালোবাসি ইরাবতী, তুই 15 বছরের মেয়ের চেয়ে বেশি পাগলামি করবে? তোর ভাষায় আবার আমাকে কবে বিরক্ত করবি ইরাবতী? আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব। আমাকে একা ফেলে যাস না, একদিন হলেও তোকে ভালোবাসার সুযোগ দিস, নয়তো আমি মরে গেলেও শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে সৌম্যর চোখ থেকে টুপ করে দুফোঁটা নড়া জল গড়িয়ে পড়ে। সৌম্য নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়, শার্টের হাতা দিয়ে চোখ জোড়া মুছে নেয়। ডান হাত ইরার মাথায় রেখে মৃদুস্বরে বলে, তো সৌম্য তোকে ছাড়া একটু ভালো নেই ইরাবতী, দ্রুত অভিমান ভেঙে উঠে পড়। আমি আমার ইরাবতীর অভিমান ভাঙানোর অপেক্ষায়, আমার ইরাবতীকে ভালোবাসার অপেক্ষায় আছে। কথাগুলো বলে সৌম্য বেশ কিছুক্ষণ ইরার মুখের দিকে চেয়ে থাকে, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তার ইরাবতী। সৌম্য চেয়ার টেনে ইরার মাথার কাছে বসলো, মলিন মুখে ইরার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পেরোতে সৌম্যের চোখ জোড়া আবারও ঝাপসা হয়, বিড়বিড় করে, আমার ইরাবতীর ঘুম ভাঙিয়ে দাও আল্লাহ। সন্ধ্যা কমন রুমে বসে আছে। সে আজ একটা ক্লাসও করেনি। লামিয়া বাইরে গিয়ে তার জর্জেট ওড়না খুঁজছিল, পেয়েছিল, কিন্তু ওড়নাটি ময়লার স্তূপের মধ্যে যাচ্ছে তাই হয়ে গিয়েছে। তাই সন্ধ্যা মাথায় দেওয়ার মতো কিছু পায়নি। লামিয়া সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করে লামিয়ার দিকে ধরে। লামিয়া লেখাটি পড়ল, তোমাদের সভাপতির স্বভাব নষ্ট, মেয়ে মানুষের জামা কাপড় ধরে টানটানি করে। এসব মানুষ সভাপতি বলেই তো সমাজের আজ এত করুণ অবস্থা। লামিয়া লেখাগুলো পড়ে তার চোখ বড় বড় করে তাকায়। সন্ধ্যার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে মেসেজটি তার হোয়াটসঅ্যাপে সেন্ড করে সন্ধ্যাকে সন্ধ্যার ফোন ফিরিয়ে দেয়। সন্ধ্যা ভ্রু কুঁচকে চেয়ে আছে। লামিয়া মিটিমিটি হেসে সন্ধ্যার দিকে ফোন তাক করে বলে,
সন্ধ্যা বিস্ময় চোখে চেয়ে মাথা দুদিকে নাড়ায়, অসহায় চোখে তাকায় লামিয়ার দিকে। লামিয়া পাত্তা দিল না। সন্ধ্যার কাহিনী সে জানে। সোহা সাধন থেকে শুরু করে সন্ধ্যার এক স্বামী ছিল, সবই সন্ধ্যা তাকে বলেছিল। তবে সন্ধ্যার স্বামীর নাম জানে না, সন্ধ্যাই বলেনি, সেও জিজ্ঞেস করেনি। এসব নিয়ে মাথা ব্যথা নেই তার। আসল কাহিনীটা হলো সন্ধ্যা সোহাকে মনে করে মাঝে মাঝে, তাকে বলে তার কোনো বান্ধবী লাগবে না, লামিয়া যেন তার থেকে দূরে থাকে। লামিয়া রেগে যায়, এসব কি কথা? আবার সন্ধ্যার জন্য খারাপও লাগে। আসলে সোহাকে হারিয়ে সন্ধ্যা ভয় পায়, লামিয়া বোঝে, কিন্তু তাই বলে সে সন্ধ্যা থেকে দূরে থাকবে? কিন্তু কি সুন্দর একটা মেয়ে। সন্ধ্যা লামিয়ার ফোন কেড়ে নিতে চাইলে লামিয়া ফোন তার পেছনে নিয়ে বলে, সন্ধ্যা ঢোক গিলল। এই কলেজেরও সভাপতি, তার এই কলেজে বোধহয় আর জায়গা হলো না। সমু ভাইয়াকে এখন সে কি বলবে? এসব ভেবে সন্ধ্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আকাশ নিয়াজের সাথে ঝামেলা করার পর বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে পাঞ্জাবির পকেটে হাত দিলে সন্ধ্যা নুপুর জোড়া পায় না। নুপুর দুটো সবসময় তার পাঞ্জাবির পকেটেই রাখে, কিন্তু আজ কোথায় কিভাবে হারালো? আকাশ তখনই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় খুঁজতে বেরিয়ে পড়েছে। সারাদিন রাস্তার ছেলেদের মতো সেই নুপুর জোড়া খুঁজলো, কিন্তু কোথাও পায়নি। এখন এসে দাঁড়িয়েছে নিয়াজকে লাস্ট যেখানে মেরেছিল। এখানে আশেপাশে এত খোঁজাখুঁজি করলো, রাস্তার আনাচে কানা খুঁজলো, আশেপাশের অনেক তাকাচ্ছিল বারংবার। পরনে ভদ্রলোকের পোশাক, কাজ বলছিল রাস্তার ছেলে, তাকানোই স্বাভাবিক। আকাশ যেসব পাত্তা দেয় না। রাস্তায় বের হলে মুখে মাস্ক সবসময় থাকে, তাই অসুবিধা হয়নি, কিন্তু এত খুঁজেও নুপুর জোড়া কোথাও পেল না। আকাশ অসহায় চোখে তাকালো। সন্ধ্যাকে এই নুপুর জোড়া সে কিনে দিয়েছিল। সন্ধ্যা যে তার দেয়া নুপুর পরেছিল, আকাশ তা দেখেছিল। হলুদ শাড়ি, আলতা পারাঙা, দুবাইয়ে তার দেয়া নুপুর, লম্বা কেশের অধিকারী এক চঞ্চল ভেজা সন্ধ্যা নৃত্য করছিল। আজও আকাশের চোখের সামনে সে দৃশ্য স্পষ্টভাবে ধরা দেয়। আকাশের দম বন্ধ লাগলো। তার কাছে সন্ধ্যার স্মৃতি হিসেবে 3টে জিনিসের মধ্যে এই নুপুর জোড়া ছিল একটি স্মৃতি, যেটাতে সন্ধ্যার পায়ের ছোঁয়া ছিল, কিন্তু সে তো হারিয়ে ফেলল। এলোমেলো দৃষ্টি এখনও ছোটাছুটি করছে রাস্তায়। ইতিমধ্যে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তার কাছে থেকে তার সন্ধ্যা মালতী হারিয়ে গিয়েছে। মেয়েটির সামান্য স্মৃতিটুকু সে হারাতে বসেছে। আকাশের বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে, চোখের কোণে জলকণা জমেছে। দু হাতে মাথার চুল টেনে ধরে চোখ বুজে বিড়বিড় করে, কেন আমাকে ফেলে চলে গেলে সন্ধ্যা মালতী? পায়ের কাছে একটি বাচ্চা এসে দাঁড়িয়ে আকাশের পাঞ্জাবি ধরে টানে। আকাশ চোখ মেলে বাচ্চাটির দিকে তাকালে দেখলো বাচ্চাটি তার পাঞ্জাবি টেনে ধরে দাঁড়িয়ে আছে। আকাশ কিছু বলল না, ডান হাতের চোখ দুটো ডলে আবারও আশেপাশে তাকায়। এরপর বাচ্চাটির দিকে তাকায়। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে রাস্তায় থাকে। আকাশ বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসলো। মেয়েটিকে কিছু কিনে দিবে, এটাই উদ্দেশ্য। কিছু বলতে গিয়েও থেমে যায় বাচ্চা মেয়েটির গলায় চোখে পড়লে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। মেয়েটি সন্ধ্যা নুপুর দুটো একসাথে করে মালা বানিয়ে গলায় পড়েছে। আকাশ অবাক হয়ে বলল, এই নূপুর কোথায় পেয়েছো তুমি? মেয়েটি আদো আদো স্বরে বলে। আকাশ দ্রুত মেয়েটির গলা থেকে নুপুর দুটো খুলে নেয়। সেই নুপুর না চিনলে তার জীবনে বৃথা যাবে। দিনে 24 ঘন্টায় 2400 বার কল্পনা করে তার কিনে দেয়া নুপুর পরিহিত সন্ধ্যার পা, আর সেই চিনবে না এই নুপুর? এটা হয়? তাছাড়া এই বাচ্চা এটা কুড়িয়ে পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। নুপুর দুটো খুঁজে পেয়ে আকাশ যেন জান ফিরে পেল। বাচ্চাটি কান্নামাখা গলায় বলে, আকাশ নুপুর দুটো ওর পাঞ্জাবির পকেটে রেখে বাচ্চাটির কান টেনে মৃদু হেসে বলে, বাবু, মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে নেয়, আর কখনো মিথ্যে বলবে না, কেমন? এবার বাচ্চাটি নিজ থেকেই বলে। আকাশ মৃদু হাসলো। বাচ্চাটিকে কোলে নিয়ে একটি দোকানে নিয়ে যায়। যা যা কিনতে চাইলেও আকাশ সব কিনে দেয়। এরপর বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে দিলে সে দৌড় দেয় তার মায়ের দিকে। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে নুপুর দুটো বের করে হাতের তলায় রাখে। নুপুর দুটোতে দৃষ্টি রেখে মলিন হেসে বিড়বিড় করল, হারিয়ে যাওয়া সন্ধ্যা মালতীর স্মৃতিটুকুই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। সন্ধ্যা এখনও কমন রুমে। আর 30 মিনিট পর কলেজ ছুটি হবে। সন্ধ্যা কলম দিয়ে বেঞ্চের উপরে গাঢ় করে লিখেছে আকাশ প্লাস সন্ধ্যা। সন্ধ্যার দৃষ্টি আটকে আছে লেখাটির দিকে। তার বুক টিপ টিপ করছে। সে কেন লিখেছে এটা? চোখের কোণে পানি জমতে শুরু করেছে সন্ধ্যার। এ শহরে আসার কত মাস পেরিয়ে গেল, অথচ আকাশকে সে একদিনও দেখল না। আকাশ কি তাকে একটুও খোঁজে না? একেবারেই ভুলে গিয়েছে তাকে? সে বকুল ফুলের দুটো মালা গেঁথেছিল,
একটি আকাশকে রাখতে বলে এসেছিল। সন্ধ্যার ধারণা সে নিজের কাছে যে মালাটি এনেছিল সেটি পুড়ে গিয়েছে, কিন্তু আকাশ কি তার মালাটি রেখে দিয়েছে নাকি ফেলে দিয়েছে? সন্ধ্যা বেঞ্চের উপরে লেখার আকাশ অংশের উপর তার ডান হাত উপর করে রাখল, যেন আকাশকে তার হাতের মুঠোয় নিয়ে রেখেছে। এরপর তার হাতের উপরে কপাল ঠেকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভীষণ মনে পড়ছে আকাশের কথা। সে কেন ভুলতে পারে না ওই মানুষটাকে? লামিয়া ওয়াশরুমে গিয়েছিল। সন্ধ্যার পাশে এসে সন্ধ্যাকে দেখে অবাক হলো। মেয়েটি থেকে থেকে কেঁপে উঠছে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে পড়ে। লামিয়ার গলা পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে বা হাতে চোখ মুখ মুছে নেয়। জোরপূর্বক হেসে মাথা নেড়ে বোঝায়, কিছু না। লামিয়া দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যাকে তার একটু অস্বাভাবিক লাগে। শান্তশিষ্টও আলাদা। সন্ধ্যা তেমন নয়। তার মনে হয় সন্ধ্যা মারাত্মক ডিপ্রেশনে থাকে। লামিয়া অবাক হয় না। সন্ধ্যার সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পর এই মেয়ে যে সুস্থভাবে বেঁচে আছে এটাই তার কাছে বেশি মনে হয়। লামিয়া সন্ধ্যার মুখ ভালোভাবে মুছে দিয়ে বলে, সন্ধ্যা তার ব্যাগ ঘাড়ে দিয়ে লামিয়ার সাথে কমন রুম থেকে বেরিয়ে একটি বড় রুমে যায়। এখানে নাচ প্র্যাকটিস করে অনেকে। সবাই নাচের রুম বলে। লামিয়া সন্ধ্যার ঘাট থেকে ব্যাগ তার কাছে নিয়ে বলে, সন্ধ্যা রুমের চারপাশে তাকালে দেখল লামিয়া ছাড়াও আরও 6 জন মেয়ে বেঞ্চের উপরে বসে আছে। সন্ধ্যা বিব্রত বোধ করল। সে লামিয়ার সামনে অনেক নেচেছে। এরা সবাই তার ক্লাসেরই। সন্ধ্যার সাথে কথাও বলে, কিন্তু প্রথমবার নাচতে কেমন যেন লাগছে। একজন মেয়ে বলে ওঠে, একটু নাচ বোন। লামিয়ার মুখে সারাদিন তোর নাচের প্রশংসা শুনতে শুনতে আমার বদহজম হচ্ছে। তুই নেচে আমাদের দেখার সুযোগ করে দে, সাথে আমার সুহজম হতে হেল্প কর। মেয়েটির কথা সবাই শব্দ করে হেসে ফেলল। সন্ধ্যাও একটু হাসল। পায়ের জুতো জোড়া খুলে আশেপাশে রেখে রুমের মাঝখানে দাঁড়ায় সন্ধ্যা। লামিয়া গান চালু করে। গানের তালে তালে সন্ধ্যা নাচতে থাকে। খোপা করা চুলগুলো খুলে হাঁটুর নিচ পর্যন্ত ছুঁয়েছে। সকলে মৃদু শব্দে তালি দিতে থাকে। লামিয়া সন্ধ্যার ফোনে ভিডিও করছে। সে সন্ধ্যার দিকে চেয়ে হাসল। সে জানে সন্ধ্যা নাচলে মেয়েটার মন ভালো হয়। এই জন্য সে সন্ধ্যাকে এরকম অফার করলো। আকাশ শিমুকে নিতে এসেছে বেশ কিছুক্ষণ আগে। সে মূলত সন্ধ্যা নুপুর খুঁজতে এসে ঘড়িতে দেখেছিল সময় হয়ে গিয়েছে, তাই শিমুকে একেবারে নিয়ে যাবে বলে কলেজে এসেছে। গাড়ি ভেতরে সাইড করে রেখেছে। ইম্পর্টেন্ট কল আসায় হাঁটতে হাঁটতে কথা বলছে। কথা তালে কখন নাচের রুমের সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। কথা বলার ফাঁকে ঘরে জানালার দিকে চোখ পড়লে আকাশের পুরো শরীর যেন বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল। আকাশ যখন তাকিয়েছিল তখনই সন্ধ্যা নাচতে নাচতে একবার ঘুরে। আকাশের চোখে সন্ধ্যার হাস্যোজ্জ্বল মুখ কয়েক সেকেন্ডের জন্য আটকায়। আকাশ কান থেকে ফোন নামিয়ে ঘরটির দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সবার দৃষ্টি সন্ধ্যার দিকে। কেউ আকাশকে খেয়াল করেনি। আকাশের দৃষ্টি সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার। বুকে ধুক ধুক করছে। বিড়বিড় করে, সন্ধ্যা মালতী। ওদিকে ফোনে গান বাজছে। সন্ধ্যা নাচতে নাচতে দরজার দিকে সরে এসেছে। নাচের তালে ঘুরতে গিয়ে আকাশের বুকে জোরে সোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যেতে নেয়। তার আগে আকাশ সন্ধ্যার ডান হাত টেনে ধরে। সকলে আকাশকে দেখে বেঞ্চ থেকে নেমে দাঁড়ায়। লামিয়া দ্রুত গান অফ করে দেয়। ভয়ে সকলের অবস্থা খারাপ। ক্লাস ফাঁকি দিয়ে নাচছে, তাও আবার সেটা স্বয়ং সভাপতির কাছে ধরা খেয়েছে। আজ সবারই কলেজে শেষ দিন। সন্ধ্যা পেছন দিকে হেলে পড়ে যাওয়ার মতো করে দাঁড়িয়ে আছে। বেঁকে থাকায় চুলগুলো মেঝে ছুঁয়েছে। সন্ধ্যা স্তব্ধ চোখে আকাশের দিকে চেয়ে আছে। চোখের কোণে নোনা পানি জমতে শুরু করেছে। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে ঢোক গিলে আওড়ায়। স্নিগ্ধ পড়ে। আকাশ সন্ধ্যার চোখের কোণে জমায়িত পানির কণা দেখল। তার মনে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত থেকে থেকে কেঁপে উঠছে। হঠাৎই সন্ধ্যার হাত ধরে টেনে এনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। দু হাতের বন্ধনীর মাঝে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে ধরে রাখে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ ঠেকেছে আকাশের বুকে। চোখ জোড়া ভেদ করে নোনা পানি বেরিয়েছে। এর স্থান হয় আকাশের সাদা পাঞ্জাবিতে। আকাশ ঢোক গিলল। তার বুক কাঁপছে। চোখ বন্ধ, থেমে থেমে আওড়ায়। সন্ধ্যা মালতী। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু আগেওতে এই মানুষটাকে মনে করে কত কাঁদল সে। হঠাৎ কোথা থেকে চলে এলো আকাশ। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে আজলায় সন্ধ্যার মুখ নিয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, কোথায় ছিল তুমি? তুমি তুমি এইটুকু বলে থেমে যায় আকাশ। কথা বলতে পারছে না সে। ঢোক গিলে বলে, তুমি ভুলে যাওনি সন্ধ্যা মালতী?
সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশের ব্যবহার তার হজম হচ্ছে না। তার দুগালে আকাশের দুহাত। সন্ধ্যা ঠোক গিলল। আকাশ কি বিয়ে করেনি? তার আকাশকে দেখে মনে হচ্ছে আকাশ হয়তো বিয়ে করে নিয়েছে। প্রশ্নটি আগেও মাথায় আসতো, আর আজ আকাশকে সামনে দেখে কথাটা মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে। আকাশের চুল দাড়ি কি সুন্দর গোছানো, মনে হচ্ছে আকাশ আগের চেয়ে সুন্দর হয়ে গিয়েছে। সন্ধ্যা ঢোক গিলল। তাকে কি ডিভোর্স দিয়ে দিবে আকাশ? কথাটা ভাবতে সন্ধ্যার চোখে মুখে ভীতি হানা দেয়। ওদিকে সন্ধ্যার ফ্রেন্ড লামিয়া সহ সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশের কথা তারা শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের বান্ধবী আর সভাপতির মাঝে এসব কি হচ্ছে? লামিয়া এগিয়ে এসে ডাকে। লামিয়ার ডেকে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। দ্রুত আকাশের থেকে দূরে সরে দাঁড়ায়। আকাশ ভ্রুকুচকে আবারও সন্ধ্যার দিকে এগিয়ে আসলে সন্ধ্যা আকাশকে দুহাতে ধাক্কা দেয়। কান্নামাখা চোখে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার ব্যবহারে অবাক হয়। সন্ধ্যা জুতো পরল না। তার ব্যাগ তুলে এই ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আকাশ চোখ বড় বড় করে তাকায়। এই মেয়ে কোথায় লুকিয়েছিল? আবার তাকে দেখে পালিয়ে যাচ্ছে। আকাশ দ্রুত সন্ধ্যার হাত টেনে তার সামনে দাঁড় করিয়ে অবাক হয়ে বলে, তুমি আবার আমার থেকে পালাচ্ছ? তোমার সাহস তো কম না। সন্ধ্যা টোক গিলল। তার হাত আকাশের হাতের মুঠো থেকে ছাড়াতে চায়। সে তার ভাইয়ের কাছে যাবে। সন্ধ্যার ভীষণ কান্না পাচ্ছে। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে। আজব তো, মেয়েটি তাকে দূরে ঠেলছে কেন? আকাশ ডান হাতে সন্ধ্যার হাত শক্ত করে ধরে রেখে বা হাত সন্ধ্যার গালে রেখে বলে, সন্ধ্যা মালতী, কি হয়েছে তোমার? সন্ধ্যা অবাক হয়। নামটি কেমন অদ্ভুত ঠেকল, সাথে আকাশের ব্যবহারও। পাশ থেকে লামিয়া বলে। আকাশ বিরক্ত চোখে তাকায় লামিয়ার দিকে। সন্ধ্যার হাত মুচড়োমুচড়িতে আকাশ বিরক্ত হয়ে থমকে বলে, কি প্রবলেম তোমার? পালাতে কেন চাইছো আমার থেকে? ক্লোরভম ছিল, একদম অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যাব। যেমন বেয়াদব ছিলে তেমনই আছো। আকাশের কথা শুনে সন্ধ্যা সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা ভয় পায়। এতক্ষণ ডিভোর্স সাথে আকাশ বিয়ে করেছে কিনা সেসব মিলিয়ে আকাশের থেকে পালাতে চাইছিল, আর এখন তাকে গুন্ডাদের মতো অজ্ঞান করে কিডন্যাপ করতে চাইছে। সন্ধ্যা ভীত হয়ে কাপা হাত মুচড়ায় আকাশের থেকে তার হাত ছাড়াতে। আকাশকে ভয় পাচ্ছে সে। লামিয়া দেখছে সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়াতে চাইছে, আর এই আকাশ তো আচ্ছা বজ্জাত। লামিয়ারা সবাই জানে আকাশ বিবাহিত। লামিয়া বিড়বিড় করে অতঃপর লামিয়া তার ভয় দূরে রেখে আকাশের উদ্দেশ্যে বলে। লামিয়ার কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মানে আকাশ বিয়ে করে নিয়েছে? লামিয়া তো চিনে ফেলল। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আগের চেয়ে শক্তি প্রয়োগ করে আকাশের থেকে নিজের হাত ছাড়াতে চায়। বাচ্চাদের মতো তার কাঁদতে ইচ্ছে করছে। আকাশ বিবাহিত কথাটা মানতেই পারছে না মেয়েটি। আকাশ শক্ত হাতে সন্ধ্যার হাত চেপে ধরে লামিয়ার দিকে রেগে তাকায়, যেন আজ লামিয়াকে এই দৃষ্টি দিয়েই মেরে ফেলবে। লামিয়া ঢোক গিললেও ভয় সে পাচ্ছে, কিন্তু তাই বলে তার বান্ধবীকে বাঁচাবে না। সন্ধ্যা আকাশের থেকে নিজের হাত ছাড়াতে না পেরে একটু ঝুঁকে আকাশের হাতের কবজির উপরে জোরে সোরে কামড় বসায়। আকাশ লামিয়ার দিকে তাকিয়ে থাকায় বুঝতেই পারেনি। হঠাৎ ব্যথা পেয়ে সন্ধ্যার হাত ছেড়ে মৃদু আর্তনাদ করে ওঠে। সন্ধ্যা ছাড়া পেয়ে লামিয়ার হাত থেকে তার ফোন টেনে নিয়ে দুহাতে ব্যাগ চেপে খালি পায়ে দৌড় দেয়। আকাশ দ্রুত পিছু ফিরে সন্ধ্যাকে ধরতে গিয়েও পারল না। সন্ধ্যা দৌড়ে বেরিয়ে গিয়েছে রুম থেকে। আকাশের চোখে মুখে যেমন বিস্ময় তেমনি রাগ। লামিয়ার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তোমার ব্যবস্থা পরে করছি, রবিশ কোথাকার। কথাটা বলে বড় পা ফেলে আকাশ বেরিয়ে যায় রুম থেকে। লামিয়া সহ বাকি সবাই ভীত চোখে চেয়ে রইল। একটি মেয়ে লামিয়াকে ঝাঁকিয়ে বলে ওঠে, কি বুঝলি? লামিয়া বেঞ্চের উপর থেকে তার ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে। সন্ধ্যা যখন রুম থেকে বেরিয়েছে তখনই ছুটির ঘন্টা পড়ে। ক্লাসরুম থেকে সকল ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছে। সন্ধ্যা স্টুডেন্টদের মাঝে মিশে গিয়েছে। শরীর কাঁপছে তার। কাপা হাতে সৌম্যর নাম্বারে মেসেজ করে, সোমা ভাইয়া তাড়াতাড়ি আসো, ভয় লাগছে আমার। সন্ধ্যা একটু সাইডে গিয়ে গাছের আড়ালে দাঁড়ায়। ফোনের দিকে চেয়ে তার ভাইয়ের উত্তরের অপেক্ষা করে। সে সৌম্যকে মেসেজ করলে তাকে কখনো অপেক্ষা করতে হয় না। সৌম্য সাথে সাথে তার বোনকে রিপ্লাই দেয়। কিন্তু আজ সন্ধ্যা তার ভাইয়ের নাম্বার থেকে কোনো উত্তর না পেয়ে হাঁসফাঁস করে। তার ভাইয়া কোথায়? সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ বিয়ে করে নিয়েছে ভাবতে দম বন্ধ লাগছে। আবার তাকে তুলে নিয়ে যেতে চায়, জোর করে ডিভোর্স করিয়ে নিবে। এই জন্য সন্ধ্যা নিজেই ডিভোর্স দিয়ে দিবে আকাশকে। এমন বিবাহিত লোকের বউ হয়ে থাকার একটু ইচ্ছা নেই তার। আবারও ফোন চেক করলে দেখলো সৌম্য কোনো রিপ্লাই দেয়নি। গাছের আড়াল থেকে একটু মাথা বের করে আশেপাশে তাকালে দেখলো মাঠের মাঝে আকাশ দাঁড়িয়ে আছে, তবে মুখে মাস্ক।
সন্ধ্যা ঢোক গিলল। সত্যি সত্যি তাকে অজ্ঞান করে নিয়ে গেলে তার কি হবে? তার ভাইয়া তাকে কই খুঁজবে? সন্ধ্যা ভীত চোখে তাকায়, ভাবলো বাইরে গিয়ে দেখুক তার ভাইয়া এসেছে কিনা। সন্ধ্যা ব্যাগ সামনে রেখে নিজেকে আড়াল করে দৌড়ে কলেজের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে আকাশ দু হাতের পাঞ্জাবির হাতা হাতের কোনোই পর্যন্ত গুটিয়ে এদিক ওদিক তাকিয়ে সন্ধ্যাকে খুঁজছে। চোখের পলকে মেয়েটি কোথায় চলে গেল? সন্ধ্যার বেঁচে থাকার ব্যাপারে তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এসব ভাবনা আপাতত সরিয়ে রেখে তার দৃষ্টি সন্ধ্যাকে খুঁজতে ব্যস্ত। নিজেকে ভীষণ অসহায় লাগছে। সন্ধ্যা তার থেকে পালালো কেন? তবে এতদিন ও কি ইচ্ছা করেই তার থেকে দূরে ছিল? কেন? আকাশ ঢোক গিলল, চোখ দুটো লাল হতে শুরু করেছে। আবার কোথায় হারালো তার সন্ধ্যা মালতী? আকাশ এদিক ওদিক ব্যস্ত পায়ে হেঁটে হেঁটে সন্ধ্যাকে খুঁজতে থাকে। এত স্টুডেন্টের মাঝে কিভাবে খুঁজবে? আদৌ এখানে আছে? কলেজ গেট থেকে বেরিয়ে যায়নি তো? আরও বেশ কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজলো। এতক্ষণে মাঠ আগের চেয়ে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। আকাশের তীক্ষ্ণ দৃষ্টি পুরো মাঠ জুড়ে। কোথাও নেই সন্ধ্যা। শিমু আকাশকে মাঠে দেখে দৌড়ে এসে বলে, আকাশ ভাইয়া চলো। আকাশ শিমুর উদ্দেশ্যে বলে, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। শিমু ভ্রু কুঁচকে তাকায়। আকাশের কণ্ঠটা কেমন যেন একটু অন্যরকম লাগলো। চোখ দুটোও লাল, কৌতূহলী চোখে চেয়ে বলে, কি হয়েছে আকাশ ভাইয়া? আকাশ ছোট করে বলে, কিছু না। মাঠের কোণার দিকের সাইডে করে রাখা গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। স্কুল মাঠের সন্ধ্যা নেই এটা সে বুঝে গেছে। শিমু ও আকাশের পিছু পিছু গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। আকাশ গাড়ি ঘোরালে দারোয়ান কলেজ গেটের বড় গেট খুলে দেয়। আকাশ কলেজের ভেতর থেকে গাড়ি বের করে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ি থেকে বের হয়। দৃষ্টির চারপাশে ঘুরছে এখনও। পকেট থেকে ফোন বের করে বায়ানের নাম্বারে কল করে। কল রিসিভ হলে আকাশ গম্ভীর স্বরে বলে, শিমুর কলেজের সামনে আসো, গাড়ি ড্রাইভ করতে হবে। কথাটা বলে কল কেটে দেয়। চোখ জোড়া বুঝে ভারী নিঃশ্বাস ফেলে। তার সন্ধ্যা বেঁচে আছে। কথাটা ভাবতেই মনে হলো তার জীবন সার্থক। সে বেঁচে থেকে সার্থক। মরুভূমিতে পথ হারিয়ে ফেলা পথিক যেমন এক ফোঁটা পানির সন্ধান পেয়ে জীবন ফিরে পাবার আশায় তার খুশির অন্ত থাকে না, আকাশের তেমনি অনুভূতি হলো। প্রাণহীন এক দেহে হঠাৎ প্রাণ ফিরে পেয়ে আকাশ কেমন যেন সতেজ হয়ে উঠল। বিড়বিড় করল, তুমি বেঁচে আছো সন্ধ্যা মালতী? আমি জানি না তুমি কেন আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ, তবে তুমি বেঁচে আছো মানে আমার দৃষ্টির বাইরে আর এক সেকেন্ডও থাকতে পারবে না। আকাশ কথাগুলো বলে চোখ মেলে তাকায়। এরপর কলেজ থেকে সামনের দিকে এগিয়ে যায়। দৃষ্টি অনবরত এদিক ওদিক ঘুরছে। সন্ধ্যা কলেজ থেকে বের তাদের বাসার দিকে অনেকটা এগিয়ে গিয়েছে। তার ভাইয়া এখনও কেন আসেনি? তাকে মেসেজের রিপ্লাইও দেয়নি। সন্ধ্যার কান্না পায়। খালি পা হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। দু হাতে ব্যাগ চেপে সন্ধ্যার দুরু দুরু বুক নিয়ে হাঁটছে। সন্ধ্যার কোনো দিকে খেয়াল নেই। ভাইয়াকে পেলেই হবে তার। হঠাৎই সামনে রিহানকে দেখে সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও দাঁড়িয়ে যায়। রিহান অবাক হয়ে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার খালি পা আর খোলা মাথা দেখে রিহান কি বলবে বুঝতে পারছে না। সৌম্য তাকে বলেছে সন্ধ্যাকে নিয়ে হসপিটাল যেতে। তার বেরোতে বেরোতে একটু লেট হয়েছিল। কিন্তু সন্ধ্যার এই অবস্থা কেন? সবচেয়ে বড় কথা, সে সৌম্যদের বাড়িতে অনেক গিয়েছে। সন্ধ্যার মাথায় সবসময় কাপড় থাকতো। সন্ধ্যা কখনো মাথা উঁচু করে তাকিয়েছে কিনা রিহানের মনে পড়ে না। সে সন্ধ্যাকে কখনো দেখতেই পায়নি ভালো করে, অথচ আজ এত খোলামেলাভাবে সন্ধ্যাকে দেখে কেমন হা করে চেয়ে আছে। আপনা আপনি মন বলে ওঠে, মেয়েটি কি সুন্দর। রিহানের দৃষ্টি দেখে এতক্ষণে সন্তান নিজের অবস্থার কথা মনে পড়ে। অস্বস্তি ঘিরে ধরে তাকে। রিহানের দৃষ্টিকে সে অন্য কোনো নাম দিল না। প্রায় 1 বছর হলো ভাইয়ের পাশে দেখে আসছে, ভাইয়ের মতোই দেখে আসছে। তাকে হঠাৎ অন্যভাবে দেখে যে কেউ এভাবে তাকাবে। সন্ধ্যা কী করবে বুঝল না। তার হিজাব যে খুঁজে পায়নি। তারপর ভয় পেয়ে দিকবিদিক শূন্য হয়ে কলেজ থেকে বেরিয়ে এসেছে। আশেপাশে ভীতি দৃষ্টি বুলিয়ে রিহানের দিকে তাকায় সন্ধ্যা। ডাকতে তো পারছে না। অস্বস্তি নিয়ে রিহানের হাত ধরে ঝাঁকায়। রিহান সম্ভিত ফিরে পেয়ে নিজেকে সামলে বলে, তোমার এই অবস্থা কেন সন্ধ্যা? জুতো হিজাব কিছুই তো নেই। সন্ধ্যা ফোনে লিখে কিছু বলতে চাইল, কিন্তু কি বলবে। রিহান আবারও বলে, তোমার ভাইয়ার কাজ আছে, তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, এসো। সন্ধ্যা পিছনে তাকিয়ে দেখলো আকাশ এদিক ওদিক তাকিয়ে এদিকেই আসছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়।
ডান হাতে ব্যাগ ধরে বা হাতে রিহানের হাত ধরে টেনে সামনের দিকে যায়। রিহান বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সে মনে হয় কারেন্ট শক খেয়েছে। জীবনে তো রিলেশনে জড়ায়নি। সৌম্য আর ইরার কাহিনী দেখেই বেচারা অর্ধেক ছাকা খেয়ে বসেছিল। কোনো মেয়ের দিকে তাকাবে কি? কিন্তু আজ এমন অনাকাঙ্ক্ষিত বন্ধুর বোনের স্পর্শ পেয়ে তার বুকটা কেমন যেন করে উঠল। সাথে দৃষ্টিতে মুগ্ধতা কাজ করে সন্ধ্যা এত বড় বড় চুল দেখে। সন্ধ্যা রিহানের হাত ধরে টেনে এগিয়ে যাচ্ছে। সে রিহানের থেকে 2 পা সামনে। রিহান ঢোক গিলল। আকাশের নজরে পড়েছে সন্ধ্যাকে, কিন্তু তার দৃষ্টি ছেলেটির হাত ধরে রাখা সন্ধ্যার হাতের দিকে। এতক্ষণ কষ্ট পাচ্ছিল, আর এখন এই দৃশ্য চক্ষুগোচর হতেই রাগে ফেটে পড়ছে যেন। 2 হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে দুজনের হাতের দিকে। এই ছেলের জন্য তার সন্ধ্যামালতী তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এমন হলে দুটোকেই খুন করে ফেলবে সে। সন্ধ্যা অন্য কারো পাশে থাকার চেয়ে মরে গিয়ে কবরে শুয়ে থাকাই ভালো। সে ওই কষ্ট সহ্য করে নেবে, কিন্তু তার সন্ধ্যার পাশে অন্য কাউকে 1 সেকেন্ডের জন্য সে সহ্য করবে না। আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে যায় সন্ধ্যার দিকে। কোনো কথা ছাড়াই সন্ধ্যার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় রিহানের থেকে। এরপর রিহানের কলার ধরে তার দিকে ফেরায়। সন্ধ্যা পিছু ফিরে আকাশকে দেখে চোখ বড় বড় করে তাকায়। আকাশ রিহানকে দেখে বিস্ময় চোখে তাকায়। সন্ধ্যাদের পড়ে যাওয়ার খবর পাওয়ার আগে রিহানের সাথে আকাশের মাঝে মাঝে দেখা হলেই সে সৌম্য আর সন্ধ্যার কথা জিজ্ঞেস করত। রিহান বরাবরই বলতো সে জানে না, অথচ আজ সন্ধ্যার হাত ধরে হাঁটছে। এটা দেখে মাথায় আরও রক্ত উঠে গিয়েছে। এর মানে কি সন্ধ্যার এই ছেলের সাথে কিছু আগে থেকেই ছিল? কথাটা ভাবতে রাগের সাথে সাথে চোখে মুখে অসহায়ত্ব ভিড় করল। সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা ভীত সাথে ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। আকাশ চোখ বুঝল। সেকেন্ড না পেরোতেই রিহানকে রাস্তায় চিকপটাং করে শুয়ে দুপাশে 2 পা রেখে সমানে ছেলেটিকে সামানে ঘুষি মারতে থাকে। প্রচণ্ড জোরে কয়েকটা ঘুষি খেয়ে মুহূর্তে রিহানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আকাশের ভাবটা এমন যেন সে আজ একে মেরে তবেই দম নিবে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাশের মুখে মাস্ক নেই। ইতিমধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। আকাশকে দেখে কেউ এগোচ্ছে না, অনেকেই ভিডিও করছে। আকাশের কোনো দিকে খেয়াল নেই। সন্ধ্যা আকাশকে ঠেকাতে চায়। নিচু হয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের 2টো আঘাত পেয়ে মেয়েটির দম বন্ধ হওয়ার মতো ব্যথা পায়। আকাশ সন্ধ্যাকে খেয়াল করতেই ছেলেটিকে ছেড়ে সন্ধ্যার হাত ধরে সে সহ সন্ধ্যা দাঁড়িয়ে যায়। এরপর ডান হাতে সন্ধ্যার গাল চেপে চিৎকার করে বলে, এটা কে বল? কার সাথে ঘুরছিস? বল এটা কে? না তো আগে তোকে মারবো, এরপর ওকে। কি হলো বল? সন্ধ্যা 2 হাতে আকাশের হাত ছাড়াতে চায়। মুখখানি ব্যথায় জর্জরিত হয়। হঠাৎই সন্ধ্যা 2 হাতে আকাশের বুকে রেখে আকাশকে গায়ের জোরে ধাক্কা দেয়। আকাশ 1 পা পিছিয়ে যায়। রেগে সন্ধ্যার দিকে এগিয়ে আসতে নিলে সন্ধ্যা আকাশের ডান গালে জোরে সরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশ বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। বিস্ময়ের সাথে সাথে চোখে মুখে ক্রোধ জমা হয়। এই ছেলের জন্য তার সন্ধ্যামালতী তাকে থাপ্পড় মারল। হজম হলো না ঠিক। রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ডান হাতের আঙ্গুল উঁচিয়ে ইশারায় বোঝায়, আমার থেকে দূরে থাকবেন, আমি আপনাকে একদম চাই না। একটু বোঝাতে গিয়ে মোটামুটি 2 চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। সন্ধ্যার কথা বুঝতে পেরে আকাশের চোখে মুখে আগের চেয়েও ক্রোধ জমা হয়। ওই ছেলের জন্য তার সন্ধ্যামালতী তাকে চাইছে না। ইচ্ছে তো করল সন্ধ্যাকে এক আছাড় মারতে, কিন্তু তা না করে 2 পা এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যার মনে হলো তার হাড়গোড় সব ভেঙে যাবে। নড়তে চাইলেও 1 চুল পরিমাণও নড়তে পারল না। আকাশ বা হাতে সন্ধ্যাকে 2 হাত সহ শক্ত করে ধরে রেখে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে। সন্ধ্যার চোখে চোখ রেখে রাগান্বিত স্বরে বলে, তুই আমাকে তো চাইবি, তোর বাপ ভাই সহ 14 গোষ্ঠী আমাকে তোর পাশে চাইবে। তার আগে তোর মনে যে জানোয়ার আছে ওটাকে ধুয়ে মুছে সাফ করব। সন্ধ্যা কেঁপে ওঠে আকাশের কথাগুলো শুনে। চোখ বুজে ফুপিয়ে ওঠে। উত্তপ্ত স্থানে ঠান্ডা পানি পড়লে যেমন মুহূর্তেই স্থানটি শীতল হয়ে যায়, সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি আকাশের রাগ সেভাবেই নিভিয়ে দেয়। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। ঢোক গিললে মৃদুস্বরে বলল, সরি। সন্ধ্যার চোখ মেলে তাকায়। কান্নার ফলে 2 চোখ লাল হয়ে আছে। আকাশ 2 হাতের আঁচলায় সন্ধ্যার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে, সন্ধ্যামালতী, তুমি অন্য কাউকে নিয়ে কেন ভাবছ? তোমার মনে অন্য কেউ নেই? একবার বলো তুমি আমাকে ভালোবাসো। বলো সন্ধ্যামালতী।
সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়। তাকে এই নামে কেন ডাকছে আকাশ? তার নাম তো এটা নয়। হঠাৎই আকাশকে দু হাতে ধাক্কা দেয়। আকাশ দুপা পিছিয়ে যায়। রেগে তাকায় সন্ধ্যার দিকে। এগিয়ে এসে সন্ধ্যাকে ধরতে গিয়ে চুপ করে দাঁড়ালো। সন্ধ্যা ফোনে কিছু লিখছে। সন্ধ্যা কিছুক্ষণ পর আকাশের দিকে ফোন তাক করে ধরে। আকাশ মনে মনে আওড়ায় লেখাগুলো। আমার মনে কেউ নেই, বুঝেছেন? আপনি তো বিবাহিত, আরেকটা বিয়ে করে নিয়েছেন। দ্বিতীয় বউকে রেখে আবার আমার কাছে আসতে চাইছেন কেন? আপনি আপনার বউয়ের কাছে যান। দুটো বউ নিয়ে সংসার করতে চাইলে সেই ইচ্ছার কোনো ভুলে যান সেটা আপনি। আমি সতী নিয়ে সংসার করব না। এবার আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। লাস্ট লাইনটা পড়ে আকাশের রাগ হলেও আগের লেখাগুলো পড়ে আকাশ অদ্ভুত দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সে আবার কবে বিয়ে করলো? কিসব ফালতু কথা বলছে মেয়েটা। আকাশ সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখ পাকিয়ে চেয়ে আছে তার দিকে। চোখ জোড়ায় জলকণা চিকচিক করছে। আকাশ কিছু বলতে গিয়েও শব্দ করে হেসে ফেলল। প্রথমত সন্ধ্যার বলা আমার মনে কেউ নেই কথাটায় স্বস্তি পেয়েছে। আর দ্বিতীয়ত সন্ধ্যার বলা আমি সতী নিয়ে সংসার করব না লাইনটায় সে না হেসে পারল না। রিহান বেশ কিছুক্ষণ চুপ করে শুয়েছিল। তার মাথা ঘুরছিল এত মার খেয়ে। সময় নিয়ে নিজেকে সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পকেট থেকে রুমাল বের করে মুখে লেগে থাকা রক্ত মুছে নেয়। সে বুঝতে পারছে না এই সভাপতি আকাশ নয়ন তাকে এভাবে মারল কেন। যতটুকু বুঝলো সন্ধ্যার সাথে কোনো কানেকশন আছে। তার মনে হচ্ছে সৌম্যতার আর সন্ধ্যা এখানে থেকে যাওয়ার পর আকাশ তার কাছে সৌম্যদের খোঁজ নিতে আসতো। কিন্তু সে তো জানতো না। সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে রিহানের দিকে তাকায়। রিহান সন্ধ্যার দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হয়। সন্ধ্যার খারাপ লাগলো। তার ভাইয়ের বন্ধু তার জন্য কত মার খেয়েছে। আকাশ ব্যাপারটা খেয়াল করতে তার মেজাজ খারাপ হয়। বা হাতে সন্ধ্যার মাথার পেছন বরাবর হাত রেখে সন্ধ্যার কপাল তার বুকে চেপে ধরে। সন্ধ্যার কপাল সহ মুখ আকাশের বুকে এসে ঠেকেছে। সন্ধ্যা দু হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল, কিন্তু আকাশের শক্তির সাথে পারল না। না পেরে দু হাতে উঁচু করে আকাশের গলা খামচে দেয়। আকাশ বিরক্ত হয়, কিন্তু কিছু বলল না। রিহানের দিকে রেগে তাকিয়ে আছে। রিহান ঢোক গিলল। সন্ধ্যার সাথে লোকটি জোর জবরদস্তি করছে দেখে রিহানের রাগ হলো। অতঃপর এগিয়ে এসে বলে, আপনি সন্ধ্যার সাথে এরকম করছেন কেন? ওকে ছাড়ুন, ও তো আপনাকে। বাকিটুকু বলার আগে আকাশ ডান হাতে রিহানের গলা চেপে ধরে হিসিয়ে বলে, ওর নাম উচ্চারণ করলে মেরে পুঁতে ফেলবো তোকে। কথাটা বলে রিহানকে ধাক্কা দেয়। রিহান গলা ধরে কাশতে লাগলো। আকাশ আশেপাশে তাকালো। কলেজ ছুটির পর জায়গাটি ফাঁকা হয়ে গিয়েছিল। লোকজন তেমন নেই। কয়েকজন লোক ভিডিও করছিল। আকাশ সকলের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে, একটা ভিডিও লিক হলে সবাইকে বিশেষাপন করা হবে। আকাশের কথাটি শুনে সকলে তাদের ফোন নামিয়ে নিয়েছে। ভয় পেয়ে ভিডিও ডিলিটও করল। এসব মানুষের সাথে জড়িয়ে নিজেদের জীবন বিপদে ফেলার কী দরকার? সন্ধ্যার অতিরিক্ত নড়াছড়ায় আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা দাঁত কিরমির করল। আকাশকে পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ সন্ধ্যাকে ঝট করে কোলে তুলে নেয়। সন্ধ্যা ছটফটায়। আকাশকে কিল ঘুষি খামচিয়ে কত কিছু দিল। আকাশ বড় বড় পা ফেলে তার গাড়ির পিছনের দরজার সামনে দাঁড়িয়ে বলে, বায়ান, দরজা খোলো। শিমু আর বায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ তামাশা দেখছিল। আকাশের আদেশ পেয়ে বায়ান দ্রুত গাড়ির দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যাকে নিয়ে গাড়ির পেছনে বসল। শিমু দ্রুত ড্রাইভিং সিটের পাশের সিটে উঠে বসে। সে কথা বলার ভাষা হারিয়েছে। আকাশ ভাইয়া এই সন্ধ্যাকে কোথা থেকে পেয়েছে সেটাই মাথায় ঢুকছে না। যাকে গত 5 মাস যাবৎ মৃত জেনে আসলো, আজ হঠাৎ তাকে জীবিত দেখে কেমন রিয়াকশন দেবে বুঝতে পারছে না। পাশ থেকে বায়ান শিমুকে মৃদুস্বরে জিজ্ঞেস করে, এই মেয়েকে? শিমু ছোট করে বলে, আকাশ ভাইয়ার বউ। বায়ান পুরোটা শুনতে পায় না, শুধু শুনল বউ। বায়ান মাথা চুলকায়। আকাশের বউ তো মারা গিয়েছে। তাহলে তাদের আকাশ স্যার এটা কার বউকে তুলে আনলো? কৌতূহল দমাতে না পেরে পিছু ফিরে জিজ্ঞেস করে, স্যার, আপনি কার বউকে তুলে আনলেন? আকাশ গাড়ির পেছনের সিটে বসে আছে। কোলে সন্ধ্যা মোচড়ামুচড়ি করছে। আকাশ দুহাতে শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে বায়ানের দিকে চেয়ে গম্ভীর গলায় পড়ে, বউ আমার, গাড়ি আমার, বিয়ে আমার। এবার গাড়ি চালাও, তাদের সব আমার ভেবে যেখানে সেখানে ভুলভাল কিছু করে ফেলতে পারি। লাস্ট কথাটা সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলল। সন্ধ্যার চোখ ফিরিয়ে নেয়। আকাশ মৃদু হাসলো। বায়ান গাড়ি স্টার্ট দেয়। শিমু বিস্ময় কণ্ঠে বলে, আকাশ ভাইয়া সন্ধ্যাকে কোথায় পেলে? আকাশ চোখ ছোট ছোট করে বলে, তোর ভাবি। হ্যাঁ ওই হলো, ভাবিকে কোথায় পেলে? আকাশ মৃদুস্বরে বলে, কলেজে। একটু থেমে মনে মনে হেসে বলে, শিমু, আমার ছোট বউকে কল করে বল আমার বড় বউকে খুঁজে পেয়েছি। বড় বউয়ের জন্য রান্না বসাতে বল। সন্ধ্যার আকাশকে খুন করতে ইচ্ছে করলো। একটু নড়তেও পারছে না। শিমু অবাক হয়ে বলে,
তুমি আরেকটা বিয়ে কবে করছো? আমি তো জানি না। আকাশ আর চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আমিও জানতাম না, আজকে জানলাম। একটা ছোটখাটো সাংবাদিকের থেকে খবরটা পেলাম। সন্ধ্যা দাঁত কিরমির করল। আকাশ যে তাকে উপহাস করে বলছে সে বুঝেছে। শিমু বোকা চোখে তাকালো, কিছু বলল না। সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশ এমনভাবে ধরেছে সন্ধ্যা নিঃশ্বাস নিতে পারছে কিনা সন্দেহ। রিহানকে মারের সিন মনে পড়লে শিমু ঢোক গিলে চুপ করে বসে থাকলো। ইরার মা আর ইহাব কিছুক্ষণ আগে হসপিটালে এসে পৌঁছেছে। ইরার মামা আসেনি, ভদ্রলোক বাড়িতেই আছে। আরামপ্রিয় মানুষ তিনি। বোনার ছেলেকে পাঠিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। সৌম্য আইসিইউ রুম থেকে বেরিয়ে আসে। এতক্ষণেও রিহান আর তার বনুকে নিয়ে আসছে না বলে টেনশন হচ্ছে। রিহানকে কল করার জন্য পকেট থেকে ফোন বের করলে নোটিফিকেশনে সন্ধ্যার মেসেজটি সবার আগে চোখে পড়ল। ভাই তাড়াতাড়ি আসো, আমার ভয় লাগছে। সৌম্য ভয় পায়। কি হয়েছে তার বনুর? এই মেসেজ তো অনেকক্ষণ আগের। সে ইরার পাশে ছিল, কখন নোটিফিকেশন এসেছে বুঝতে পারেনি। রিহানকে কল করতে নিলে রিহানের ডাকে সৌম্য দ্রুত মাথা তুলে। সামনে শুধু রিহানকে দেখে আশেপাশে তাকায়। সন্ধ্যাকে না দেখতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিহানের কলার ধরে বলে, আমার বনু কোথায় রিহান? তোকে বলেছি আমার বনুকে আনতে, ওকে আনিসনি কেন? ও ভয় পাচ্ছে। রিহান চিন্তিত কণ্ঠে বলে, আকাশ ভাইয়ার সাথে সন্ধ্যার কিসের সম্পর্ক? আকাশ ভাইয়া সন্ধ্যাকে তুলে নিয়ে গিয়েছে। সৌম্য বিস্ময় কণ্ঠে বলে, মানে? যা বললাম তাই। সৌম্য চোখ বুঝল। ওই আকাশ সহ তার পুরো ফ্যামিলিকে তার খুন করে ফেলতে ইচ্ছে করছে। ইরার মায়ের বলা কথা অনুযায়ী সৌম্যভাবে আকাশের পুরো পরিবার প্ল্যান করে তাদের পুড়িয়ে মারতে চেয়েছিল। কতগুলো প্রিয় মানুষ হারিয়েছে তারা দুই ভাই বোন, কী করে ভুলবে তাদের? আর যদি তার বোনুর কিছু হয় সে নিজ হাতে ওই আকাশের পুরো পরিবারকে কুরবানি করবে। সৌম্য গম্ভীর গলায় বলে, বাইকের চাবি দে। রিহান পকেট থেকে তার বাইকের চাবি বের করে দিলে সৌম্য বড় বড় পা ফেলে হসপিটালের করিডর থেকে বেরিয়ে যায়। পেছন পেছন রিহান এগিয়ে গিয়ে বলে, হেলমেট নিয়ে যা। সৌম্য দু হাতে বাইকের সামনে রেখে মৃদুস্বরে বলে, লাগবে না। রাগে তার শরীর কাঁপছে। তার সাথে তার ছোট বনুর ভয়ও লাগছে। ঠিক আছে তো তার বনু? ভাবনা নিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকে জায়গাটি প্রস্থান করে। বায়ান গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যার ব্যাগ সিটের উপরে রেখে সন্ধ্যাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা একটুখানি ছাড়া পেয়ে আবারও ছটফটায়। দু হাতে আকাশের গলায় গায়ের জোরে খামচে ধরে। আকাশ দাঁতে দাঁত চেপে দ্রুত পায়ে তার বাড়ির দিকে এগিয়ে যায়। দরজা খোলা ছিল বিধায় আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ঘরে গিয়ে সন্ধ্যাকে তার বিছানায় বসিয়ে ঘরের দরজা আটকে দেয়। সন্ধ্যা ছাড়া পেয়ে দ্রুত বিছানার উপরে থেকে নেমে এগিয়ে আসে দরজার দিকে। আকাশ দরজাটা আটকে পিছু ফিরে সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে আকাশ সন্ধ্যাকে ঠেলে ঠাস করে বিছানার উপরে ফেলে দেয়। রেগে বলে, প্রবলেমটা কি তোমার? 2 মিনিট চুপ করে থাকতে পারছো না? সন্ধ্যা বিছানার উপর থেকে উঠে দু হাতে আকাশকে ধাক্কা দিয়ে দরজার দিকে যেতে নিলে আকাশ সন্ধ্যাকে বিছানার উপরে বসিয়ে সেও সন্ধ্যার পাশে বসে বা হাতে শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে রেগে বলে, এত শক্তি জেদ কোথেকে আমদানি করেছ? হ্যাঁ, 1 ঘন্টা হয়নি, মাথাটা পুরো নষ্ট করে দিলা। সন্ধ্যা আকাশকে ঠেলে সরাতে চাইলেও সে তার ভাইয়ের কাছে যাবে। আকাশকে তার অসুস্থ মানব লাগছে। আকাশ না পেরে চরম বিরক্ত হয়ে আশেপাশে কিছু খুঁজল। বিছানার উপরে তার কয়েকটা সাদা পাঞ্জাবি অখোঝালো পেয়ে ডান হাতে বাড়িয়ে টেনে নেয়। এরপর একটি পাঞ্জাবি দিয়ে সন্ধ্যার 2 পা পাতল। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। রেগে আকাশের গাল খামচে ধরে। আকাশ চোখ মুখ কুঁচকে নেয়। এই বউয়ের হাতে মার খেতে খেতেই মনে হচ্ছে আজ তাকে শহীদ হতে হবে। আকাশ সন্ধ্যার 2 হাত পেছনে একসাথে করে আরেকটি পাঞ্জাবি দিয়ে বেঁধে দেয়। এরপর উঠে দাঁড়ায়। সন্ধ্যা নড়াচড়া করতে চায় কিন্তু পারে না। আকাশের দিকে রেগে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, তোমাকে এভাবেই মানাচ্ছে। 5 মিনিট শান্ত হয়ে থাকো, আমি শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করে এসে তোমার সাথে বোঝাপড়া করছি। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা ভস্ম করে দেওয়া চোখে আকাশের দিকে চেয়ে রইল। কত বড় খারাপ লোক, তাকে বেঁধে রেখে গেল। সন্ধ্যার কান্না পাচ্ছে। তার সৌম্য ভাইয়া নিশ্চয়ই তাকে নিয়ে অনেক টেনশন করছে। সন্ধ্যা মোছড়ামুছড়ি করে হাত পায়ের বাঁধন খুলতে চায়। অনেকটা সময় নিয়ে চেষ্টা করতে করতে এক পর্যায়ে হাতের বাঁধন ঢিলে হয়ে আসলে সন্ধ্যা 2 হাতের বাঁধন থেকে উন্মুক্ত হয়। 2 হাতে পায়ের বাঁধন খুলে ফেলে। এরপর দ্রুত বেড থেকে নেমে 2 পা এগোতেই আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে সন্ধ্যার লম্বা চুল একগোছা পেছন থেকে টেনে ধরে। সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। বা হাতে মাথার পেছনে দেয়। আকাশ চুল ধরে জোরে টান দিয়ে সন্ধ্যাকে ঘুরিয়ে তার বুকে এনে ফেলল। ব্যথায় সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে। আকাশ রেগে ধমকে বলে,
কি প্রবলেম তোমার? সে তখন থেকে শুধু পালাই পালাই করছো। মার খাবে? সন্ধ্যা ফুপিয়ে ওঠে। আকাশ অসহায় দৃষ্টিতে তাকায়। ডান হাতে সন্ধ্যার গালে রেখে নরম গলায় বলে, কি হয়েছে তোমার? 2 মিনিট শান্ত হও, আমি তোমার সব কথা শুনবো সন্ধ্যা বলতে। সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায়। তখনই নিচ থেকে সৌম্যের গলা ভেসে আসে। সন্ধ্যা ভাইয়ের গলা পেয়ে আবারও আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটায়। আকাশ সৌম্যের ডাক শুনল। সন্ধ্যার দিকে চেয়ে বলে, বুঝেছি, তোমার ভাই তোমাকে লুকিয়ে রেখেছিল। কোথাও যাবে না তুমি। তোমার ভাইয়ের সাথে আসল বোঝাপড়া করে আসছে। কথাটা বলে সন্ধ্যাকে ছেড়ে দিল। সন্ধ্যার আগে কাঁপতে কাঁপতে 2 হাতে গায়ের সর্বশক্তি দিয়ে আকাশের বুকে পেটে খামচে ধরে। আকাশ চোখ মুখ কুঁচকে মৃত আর্তনাদ করে ওঠে। দ্রুত সন্ধ্যার 2 হাত ধরে উল্টে পাল্টে বলে, তোমার ভাই তোমায় খাইয়ে আর নখ বড় করে পুরো রাক্ষসী বানিয়ে ছেড়ে দিয়েছে। একটু থেমে বলে, তোমার ভাইয়ের সাথে বোঝাপড়া করে এসে তোমাকে মানুষ বানাচ্ছে। ওয়েট। কথাটা বলে সন্ধ্যাকে ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। সন্ধ্যা দরজায় থাপ্পড় দেয়। আকাশ এরকম করছে কেন তার সাথে? তার ভীষণ কান্না পাচ্ছে। আকাশ বাইরে থেকে দরজা লক করে দিয়ে এগিয়ে যায়। পরনে একটি সাদা গ্যাবার্ডিন প্যান্ট, উদাম শরীর, গলা, গাল, বুক, পেট সব জ্বলছে আকাশে। খামচে পুরো যাতা করে দিয়েছে। তবে কিছু একটা ভেবে বাঁকা হাসল। এরপর সিঁড়ি বেয়ে নেমে সৌম্যের উদ্দেশ্যে বলে, কি হয়েছে? তোমার বোনও ভালো আছে? এরপর আসমানি নয়নের দিকে চেয়ে বলে, মা, আমার শালাকে সুন্দর করে আপ্যায়ন করো। রান্না বসিয়েছ? সৌম্য আকাশকে দেখে রেগে তাকায়। আসমানি নয়ন বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। শিমু তাকে গিয়ে বলল, আকাশ কোথা থেকে যেন সন্ধ্যাকে ধরে এনেছে। সে তো বিশ্বাসই করছিল না। এর মধ্যে সৌম্য দরজায় কড়া নাড়লে আসমানি নয়ন সৌম্যকে দেখে স্তব্ধ হয়ে যায়। যাদের এতদিন মৃত জেনে এসছিল, হুট করে সামনে আসায় কেমন রিয়াকশন দিবে সেটাই বুঝতে পারছেন না তিনি। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, আমি এখানে খেতে আসিনি। আমার বোনু কোথায়? ওর সাথে কি করেছেন আপনি? আকাশ 2 হাত প্যান্টের পকেটে রেখে একটু হেসে বলে, তুমি আমার বউকে এত মাস তার স্বামীর আদর থেকে বঞ্চিত করে রেখেছিলে, সেটাই পূরণ করছিলাম। তুমি এসে ডিস্টার্ব করলে। আকাশের কথায় সৌম্য বিব্রত বোধ করে। তার দৃষ্টি আকাশের গালে, গলায়, বডিতে আটকায়। আকাশ ধবধবে ফর্সা হয়, প্রতিটি নখের আঁচড় জলজল করছে। সৌম্য আকাশের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালে দেখলো আকাশ তার দিকে চেয়ে বাঁকা হাসছে। সৌম্য হঠাৎই রেগে চিৎকার করে বলে, আমার বোনুর সাথে কিছু করলে আপনাকে ছাড়বো না আমি। আকাশ ভাবলেশহীনভাবে বলে, আমার বউয়ের সাথে আমি কি করব না করব সেটা তোমার থেকে কেন শুনবো আমি? লজিকলেস কথা বলা বাদ দাও। বোনের শ্বশুরবাড়ি এসছো, মিষ্টি মুখ করো। সৌম্য রেগে আকাশের কলার না পেয়ে 2 হাতে আকাশের গলা চেপে ধরে। আকাশ চোখ বড় বড় করে তাকায়। আসমানি নয়ন, শিমু দুজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ রেগে সৌম্যকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য 1 পা পিছিয়ে যায়। আকাশ ডান হাতে সৌম্যের কলার চেপে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করো না সৌম্য। বউয়ের হাতের মার মিষ্টি লাগলেও অন্যদের মার আমার হজম হয় না। 100 গুণে ফেরত দিই। সৌম্য চোখে মুখে রাগ, তবে আকাশের কথায় ভ্রু কুঁচকে যায় তার। আকাশ সৌম্যের কলার ছেড়ে ঠান্ডা হয়ে বলে, আমি তোমাকে ছোট ভাই ভাবি, জায়গাটা নষ্ট করো না, বসো। ঠান্ডা মাথায় কথা বলছি। সৌম্য রেগে বলে, আপনাদের মতো জানোয়ার মানুষদের সাথে বসা তো তোর দাঁড়িয়েও কথা বলার রুচি নেই আমার। আকাশ শক্ত গলায় বলে ওঠে, সৌম্য। সৌম্য চোখ বুঝল। ঢাকা শহরে আসার পর থেকে সে আকাশকে চিনত। শিমুকে টিউশন করাতে গিয়ে সম্পর্কটা আরও সুন্দর হয়েছিল। সবসময় বড় ভাইয়ের মতো সম্মান করে এসেছে আকাশকে। আর আকাশ কি কম ছিল? তাকে ছোট ভাইয়ের মতোই আড়াল থেকে অদ্ভুত একটা স্নেহ দিত, যেটা সে শিমুকে টিউশন বাদ দেওয়ার পর উপলব্ধি করেছিল। কিন্তু আজ জানলো সেই মানুষটা তার বাবাকে নিয়ে তাকে তার বনুকে কিভাবে মারতে চেয়েছিল। না পেরে তাকে আর তার বনুকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। সৌম্যর কষ্ট হয়, কিছু আপন মানুষ তো পুড়েই ছাই হলো। আর যাকে এই শহরে এসে রিহানের পর একটু হলেও আপন ভাবত, সে নাকি এতগুলো মানুষের খুনি। সৌম্য চোখ মেলে, চোখ দুটো লাল, কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলে, আমি আর আমার বোনু আপনার কি ক্ষতি করেছি আকাশ ভাইয়া? আমার বোনু আপনাকে ডিভোর্স দেয়নি বলেই কি আপনার এত ক্ষোভ ছিল? আকাশ বিস্ময় চোখে তাকায় সৌম্যর দিকে, অতঃপর বলে, আমি ডিভোর্স চাই না সৌম্য, তুমি ভুল ভাবছো আমায়। সৌম্য চিৎকার করে বলে, ভাবছি না ভুল আমি, আপনারা কেউ মানুষ নন। প্রথমে আমাকে আর বোনুকে কত বাজেভাবে মারতে চাইলেন, আমার পেটে চাকু মারা, আমার বোনকে রেপ। আকাশ 2 হাতে কান চেপে চোখ বুজে চিৎকার করে বলে, চুপ করো।
আকাশেরও কণ্ঠ কাঁপছে। সে যেদিন জেনেছিল তার সন্ধ্যা মালতীকে অন্য কেউ ছুঁয়েছে, সে তো সেদিনই অর্ধেক মরে গিয়েছিল। আর যখন জেনেছিল তার সন্ধ্যা মালতী পুড়ে গিয়েছে, তখন সে পুরোটাই মরে গিয়েছিল। সে কাকে বোঝাবে এসব? সৌম্য তাচ্ছিল্য হাসল। এরপর আবারও আগের ন্যায় শক্ত কণ্ঠে বলে, আপনারা কতগুলো মানুষ পুড়িয়ে মেরেছেন একবারও হিসাব করেছিলেন? আমার বাবা মা নেই, আপনি জানেন না আকাশ ভাইয়া? সেই জায়গাটা মামা মামি ছিল, আমার দুটো বোন ছিল, দুটো ভাই ছিল, সবাই কয়লা হয়ে গিয়েছে। আমি আর বনু হাঁটতে না বেরোলে আমরাও তো কয়লা হয়ে যেতাম। তবু আপনাদের মাঝে ন্যূনতম অনুতাপ নেই, উল্টো আমার বনুকে আবারও মারতে নিয়ে এসেছেন। লজ্জা করে না আপনাদের? কথাগুলো বলে সৌম্য থামে, চোখ বুজে নেয়। চোখের কোণে জলকণা জমেছে। সেই মানুষগুলোর কথা মনে পড়ে গেল যে কত সুন্দর একটি পরিবার ছিল তাদের। এক নিমেষেই সব ছাই হয়ে গেল। সৌম্য কী করে ভুলবে ওই মানুষগুলোকে? সেই সাধনকে যে তাকে ভাই ভাই বলে মুখে ফেনা তুলত, সেই বনুকে যে তার কলিজার বনুকে একটি নতুন জীবন দিয়েছিল, হাসতে শিখিয়েছিল। আকাশ, আসমানি, নওয়ান, শিমু তিনজনেই স্তব্ধ চোখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য চোখ মেলে আকাশের দিকে চেয়ে ভারী গলায় বলে, আপনি বলছেন আমাকে ছোট ভাই ভাবেন, সেই জায়গা নষ্ট না করি, অথচ আপনি আমার বড় ভাইয়ের জায়গাটা তো অনেক আগেই নষ্ট করে দিয়েছেন। আপনি কিভাবে পারলেন এটা করতে আকাশ ভাইয়া? আকাশ ঢুক গিলল। আসমানি নয়নের চোখ জোড়া ভরে ওঠে। শিমুর চোখের কোণেও পানি জমেছে। সে আগুনের কথা কেউ তো ভুলে যায়নি, কিন্তু সৌম্যর মুখে এভাবে হারানো মানুষগুলোর কথা শুনে তারা নিজেদের সামলাতে পারছে না। আকাশ মৃদুস্বরে বলে, এসবের কিছু আমি জানতাম না। সৌম্য হেসে বলে, চোর চুরি করে স্বীকার করে না সে চুরি করেছে, এসব আমি জানি। আকাশ রেগে তাকায় সৌম্যর জন্য। অকারণে তাকে ভুল বোঝার কারণটা কি? সৌম্য নিজেকে সামলে শক্ত গলায় বলে, আমার বনুর ডিভোর্স পেপার আমি রেডি করব, আমার বনুকে ছেড়ে দিন। কোথায় ও? এরপর সৌম্য চেঁচিয়ে ডাকে, বনু, বনু। আকাশ মৃদুস্বরে বলে, আমি সন্ধ্যাকে ডিভোর্স দিব না, আর ছাড়বো না। তুমি এখান থেকে যাও সৌম্য। কথাটা শুনতে সৌম্য প্রচণ্ড রেগে যায়। আবারও তার বোনকে তার থেকে কেড়ে নিতে চায় এই অমানুষগুলো। নিজেকে দমাতে না পেরে এগিয়ে গিয়ে ডান হাতে মুষ্টিবদ্ধ করে আকাশের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। আকাশ চোয়াল শক্ত করে তাকায় সৌম্যর দিকে। আসমানি নওয়ান দ্রুত এগিয়ে আসেন। তার আগেই আকাশ সৌম্যের গলা চেপে ধরে দাঁত কিরমির করে বলে, বলেছি না, বউয়ের হাতের মার ছাড়া আর কারোর হাতের মার হজম হয় না আমার। আমার গায়ে কোন সাহসে হাত তুললি? সৌম্য নিজেও আকাশের গলা চেপে ধরেছে, তবে আকাশ আগে ধরায় সে সুবিধা মতো ধরতে পারেনি। আসমানি নওয়ান আকাশকে টানতে টানতে বলে, আকাশ ছাড়ো, এরকম কইরো না। আকাশ মায়ের কথা কানে নিল না। সৌম্য হঠাৎ আকাশকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আকাশ দুবা পিছিয়ে যায়। সৌম্য আবারও তেড়ে গিয়ে একই কায়দায় আকাশের মুখ বরাবর ঘুষি মারে। আকাশ রেগে বোম হয়ে যায়। তেড়ে গিয়ে এরপর 3টে ঘুষি মারে সৌম্যের মুখ বরাবর। আবারও মারতে নিলে আসমানি নয়ন টেনে আকাশকে কিছুটা পিছিয়ে দিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ আরেকটা ঘুষি মারার জন্য হাত উঠাতে মাকে দেখে থেমে যায়। আসমানি নয়ন রেগে বলে, আমি তোমারে থামতে কইতাছি আকাশ, তুমি ওরে এভাবে মারতাছো কেন? আকাশ রেগে বলে, আমি তো প্রথমেই বসে কথা বলতে চেয়েছি, ও আগে আমার গায়ে হাত তুলেছে। তুমি দেখোনি ওর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? সৌম্য ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে রেগে বলে, আপনার মতো অমানুষকে এখনো আপনি বলছি, এজন্য শুকরিয়া করুন। আকাশ রেগে বলে, তোর আপনি তুই ধুয়ে খা বেয়াদব। এই জন্য ভাবছিলাম আমার কোমলমতির সন্ধে এরকম খাটাস হলো কি করে। এখন বুঝলাম ওর ভাই নিজে এক বেয়াদব, বোনকে আরেক বেয়াদব বানিয়ে ছেড়েছে। আকাশের কথা শুনে শিমু চোখ বড় বড় করে তাকায়, কপাল চাপড়ায়। এই আকাশ ভাইয়া কিসের মধ্যে কি বলছে? আসমানি নওয়ান ছেলের দিকে বিরক্ত চোখে চেয়ে আছেন। সৌম্য রেগে বলে, আমার বনুকে একদম বেয়াদব বলবেন না, ওকে সবসময় অবলা হয়ে থাকার শিক্ষা দেইনি আমি। প্রথমে অবলা ছিল বলে প্রথম দিন আমার বোনকে থাপ্পড় মেরেছিলেন। আকাশ বিরক্ত হয়ে বলে, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব আদর করে পুষিয়ে দেব। আকাশের কথা শুনে সৌম্য থতমত খেয়ে তাকায়। আসমানি নওয়ান ছেলের কথায় অস্বস্তিতে পড়ে যায়। শিমু এই সিরিয়াস মোমেন্টে না চাইতেও শব্দ করে হেসে ফেলে। শিমু সৌম্যর পাশেই দাঁড়িয়ে। সৌম্য শিমুর দিকে রেগে তাকায়। শিমু ঢোক গিলে বলে, সরি স্যার। সৌম্য রেগে বলে, আমার বনু কোথায়? শিমু কিছু বলার আগেই আকাশ বলে, নেই তোমার বোনও, তুমি এখান থেকে যাও। আমার মারামারি করতে ভালো লাগছে না, অন্য একদিন আসো। মুড আসলে আয়োজন করে লড়াই করব। সৌম্য রেগে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে সৌম্যর দিকে। আসমানি নওয়ান উল্টো ঘুরে সৌম্যর দিকে চেয়ে বলে, বাবা একটু বসো, আমরা বইসা কথা কই।
তাহলে তো ভুল ভাঙবো। সৌম্য রেগে বলে। বলেছি তো, আমি আপনাদের সাথে দাঁড়িয়েও কথা বলতে চাই না। আমার বনুকে এনে দিন প্লিজ। আসমানি নন অবাক হলেন না। ছেলেটিকে দোষ দিয়ে তো লাভ নেই। সন্ধ্যাকে ছেলেটির কাছে ফিরিয়ে দিয়ে মাথা ঠান্ডা করে কথা বলবে না হয়। আসমানি নন এটা ভেবে মৃদুস্বরে বলেন, আচ্ছা দাঁড়াও, জান্নাত রে আমি আনতাছি। সৌম্য ভ্রু কুচকে তাকায়। এই ভদ্রমহিলা তার বনুকে এই নামে ডাকে কেন? তার মা তার বনুকে এই নামে ডাকত। সৌম্য বুঝতে পারে না। ওদিকে আকাশ তার মায়ের কথা শুনে কিছু না বলেই বড় বড় পা ফেলে সিঁড়ি পেয়ে উপরে উঠে যায়। সে কিছুতেই সন্ধ্যাকে যেতে দেবে না। আসমানি নোয়ান আকাশের হাবভাব হয়তো বুঝলেন। দীর্ঘশ্বাস ফেলে আকাশের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশ দ্রুত তার ঘরের দরজা খুলে দরজা আটকে দেয়। এরপর উল্টো ঘুরে দেখলো সন্ধ্যা মেঝেতে হাঁটু মুড়ে বসে হাঁটুতে মুখ গুজে ফোপাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আকাশ দ্রুত সন্ধ্যার সামনে গিয়ে মেঝেতে হাঁটু ঠেকিয়ে বসে। এরপর দু হাতে টেনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ অসহায় কণ্ঠে বলে, সন্ধ্যা মালতী, আমাকে রেখে যেও না। সন্ধ্যা রাগে গায়ে যা শক্তি ছিল সব প্রয়োগ করে আকাশকে ধাক্কা মারে। তার ভাই তাকে কখন থেকে ডাকছে, অথচ এই লোকটা তাকে ঘর আটকে রেখেছে। সন্ধ্যার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করল, অসুস্থ মস্তিষ্কের লোক আপনি। ডক্টর না দেখিয়ে আমার উপর কেন টর্চার করছেন? সন্ধ্যার মনের কথা মনেই রইল। আকাশ অসহায় চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরতে গেলে এবার সন্ধ্যা না পেরে রাগে জিদ্দে একতলা থুতু আকাশের মুখে নিক্ষেপ করে। সাথে সাথে আকাশ চোখ বুজে নেয়। এতক্ষণে করা সন্ধ্যার প্রতিটি আঘাত আকাশ মেনে নিতে পারলেও এবারের করা সন্ধ্যার কাজটি আকাশের সহ্য হলো না। সন্ধ্যা এই কাজ দ্বারা কি তাকে ঘৃণার পরিমাণ বোঝালো? আকাশের বুকটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো একটি চিনচিন ব্যথা বিদ্যুৎ বেগে পুরো দেহে ছড়িয়ে পড়ছে। একটু পর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায় আকাশ। সে দেখল সন্ধ্যা দু হাতে মুখ লুকিয়ে ফোপাচ্ছে। আকাশ ঢোক গিলল। লালিত চোখ জোড়ায় জলকণা চিকচিক করছে। আসমানি নন অনবরত দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলতে বলছে আকাশকে। সন্ধ্যা নিজেকে সামলে দ্রুত আকাশের সামনে থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মলিন মুখে দেখল সন্ধ্যাকে। হাঁটুর নিচ পর্যন্ত অবহেলে পড়ে থাকা চুলগুলোর দিকে তাকিয়ে রইল। এই চুলের অধিকারিণীকে ছাড়া সে পাথর হয়ে বেঁচেছিল। তার সন্ধ্যা মালতীর প্রতিটি ক্ষত তাকে তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে বাচ্চাদের মতো কাঁদিয়েছে। এই কয়টা মাস কত হাজার বার চোখ ভিজেছে তার হিসাব নেই। অথচ সেই মেয়েটি তাকে কতটা ঘৃণা করে একটু আগে সেটাই বুঝিয়ে দিল। এর চেয়ে তো সেটাই ভালো ছিল যখন সে ভাবত সন্ধ্যা পুড়ে গিয়েছে। আর তার থেকে বিদায় নেওয়ার আগে তার সন্ধ্যা মালতী তাকে এক ভালোবাসায় মোড়ানো চিঠি দিয়ে গিয়েছে। আকাশও ভেবেছে মেয়েটির মনে তার জন্য কত অনুভূতি আছে। আসলে কিশোরী মেয়েরা কখনো খুব ভয়ানকভাবে ভালোবাসতে জানে, যার রেশ সারা জীবনেও কাটে না। নয়তো এই কিশোরী মেয়েরাই আবেগে ভাসে, যা দুদিনেই কেটে যায়। তবে কি সন্ধ্যা দ্বিতীয় সারির মেয়ে? সন্ধ্যার আবেগ কেটে গিয়েছে? কথাগুলো ভেবে আকাশ মাথা নিচু করে ঢোক গিলল। সন্ধ্যা পুড়ে যাচ্ছে ভেবে লাস্ট যখন চিৎকার করে কেঁদেছিল, আজও সেভাবেই কাঁদতে ইচ্ছে করছে আকাশের। আকাশ ডান হাতে ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। মুখে লেগে থাকা সন্ধ্যার ছিটানো থুতু ডান হাতে মুছে দেয়। এবার ঝাপসা চোখ জোড়া দু হাতে ঢোলের সামনে তাকিয়ে দেখলো সন্ধ্যা ফুপিয়ে কাঁদতে কাঁদতে দরজায় থাপ্পড় দিচ্ছে। আসমানি নন দরজার ওপাশ থেকে বুঝলেন সন্ধ্যা অনেকক্ষণ থেকে দরজায় থাপ্পড় দিচ্ছে। তার খারাপ লাগলো আকাশ মেয়েটির সাথে এরকম জোর জবরদস্তি করছে কেন। এক পর্যায়ে আসমানি নওয়ান চেঁচিয়ে বলে ওঠেন, আকাশ, তুমি কি দরজা খুলবা না? তুমি দেখতাছ না জান্নাত তার ভাইরে চাইতাছে? তুমি ওর সাথে এরকম জোরজবস্তি করতে ওরে মায়েরা ফেলতে চাও? মায়ের কথায় আকাশের বুক কাঁপল। তার সন্ধ্যা মালতী তার কাছে থাকলে মরে যাবে। ঢোক গেল আকাশ। দুর্বল পায়ে এগিয়ে এসে সন্ধ্যার পেছনে দাঁড়িয়ে দরজা খুলে দেয়। দরজা খোলা পেয়ে সন্ধ্যা হুড়মুড়িয়ে বেরিয়ে সামনে আসমানি নওয়ানকে দেখে সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। ভদ্রমহিলা খেয়াল করলেন সন্ধ্যা শরীর কাঁপছে। আকাশের দিকে চেয়ে রেগে বলে, আকাশ, কি করছো তুমি আমার জান্নাতের সাথে? আকাশ একবার মায়ের দিকে তাকায়, এরপর চোখ সরিয়ে নির্জীব চোখে সন্ধ্যার দিকে তাকায়। আসমানি নন সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে দ্রুত পায়ে নিচে নেমে যায়। সন্ধ্যার সম্মুখে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সৌম্য দু হাতে বোনকে জড়িয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার বোনও ঠিক আছে ভেবে। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না বোনো, আমি আছি তো, এই যে আমি এসেছি।
এরপর সন্ধ্যাকে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে এসেছে। মাথায় হিজাব নেই, চুলের যা ইচ্ছে তাই অবস্থা। কলেজ ড্রেসের ওড়না এলোমেলো হয়ে আছে। সৌম্যর অসহায় লাগলেও সে সবসময় ভাই হিসেবে দায়িত্ব পালন করতে পারে না। তার বোনকে আগে ভাগে সব বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারে না। দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে ভারী গলায় বলে, সরি বনু, আমি আবারও তোকে আগলে নিতে পারলাম না। আসমানি, নওয়ান, শিমু অবাক হয়ে এদের দুই ভাই বোনকে দেখে। এরকম ভাই বোনের সম্পর্ক দেখলে চোখ জুড়িয়ে যায় যেন। সন্ধ্যা তার ভাইকে হাতের ইশারায় বোঝায় সে এখান থেকে চলে যেতে চায়। সৌম্য সন্ধ্যার হাত ধরে উল্টো ঘুরে কয়েক পা এগিয়ে যায়। আকাশ সিঁড়িতে দাঁড়ানো ছিল, সন্ধ্যার চলে যাওয়াটা সে মানতে পারল না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে এসে সন্ধ্যাকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে। সে কিভাবে থাকবে তার সন্ধ্যাকে ছাড়া? বিড়বিড় করে আওড়ায়, সন্ধ্যা বলতি, আমাকে ছেড়ে যাও না প্লিজ। এরপর সন্ধ্যাকে ছেড়ে দু হাতে রাজলয় সন্ধ্যার মুখ নিয়ে ভাঙা কণ্ঠে বলে, আমি তোমাকে আর মারবো না সন্ধ্যা বলতে, আর বাজে কথা বলবো না, বিশ্বাস করো প্লিজ, যেও না তুমি। আমি কিভাবে? বাকিটুকু শেষ করার আগে সৌম্য রেগে আকাশকে ধাক্কা দিয়ে সন্ধ্যার থেকে সরিয়ে দেয়। রাগান্বিত স্বরে বলে, একদম আমার বনুর কাছে ঘেসবেন না। আমি বলেছি তো, খুব তাড়াতাড়ি আমার বনুর সাথে আপনার ডিভোর্স করিয়ে দেব আমি। আকাশ জ্বলন্ত চোখে তাকায় সৌম্যর দিকে। তেড়ে গিয়ে আবারও সৌম্যের গলা চেপে ধরে চিৎকার করে বলে, আমি আমার বউকে ডিভোর্স দিব না। তুই কেন বারবার এই কথা বলছিস? তোকে মেরে ফেলবো আজ। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আসমানি নয়ন ছেলেকে ধরার জন্য এগিয়ে আসার আগেই সন্ধ্যা আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। দু হাতে সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। এই লোকটা এমন কেন? তাকে আর তার ভাইকে কি মেরে ফেলতে চাইছে? সৌম্য ঢোক গিলে তার বোনকে বা হাতে জড়িয়ে ধরার আগেই আকাশ সন্ধ্যাকে জোর করেই টেনে আবারও নিজের সাথে জড়িয়ে নেয়। ঢোক গিলে বলে, আমি তোমাকে কোথাও যেতে দেব না সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে। সৌম্য আবার তার বোনকে সরিয়ে নেওয়ার জন্য এগোয়। তার আগে আসমানি নওয়ান আকাশকে টেনে সন্ধ্যার থেকে ছাড়িয়ে আকাশের বাম গালে পর কষে দুটো থাপ্পড় মারে। রেগে আওড়ায় তুলে বলে, তুমি এত অমানুষ কবে থেইকা হইছ? দেখতাছ না জান্নাত তোমার কাছে থাকতে চাইতাছে না, কান্তাছে? ওর সাথে এরকম জবরদস্তি করতেছ কেন? কই পাইছো এইসব স্বভাব? আসমানি নয়নের কাছে সৌম্য, সন্ধ্যা, শিমু সকলেই বিস্ময়ের চোখে তাকায়। আকাশ ঝাপসা চোখে মায়ের দিকে তাকালো। তার মা ঠিকই বলেছে, সন্ধ্যা তাকে চাইছে না। সে যতবার সন্ধ্যাকে ধরতে গিয়েছে ততবারই সন্ধ্যা তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ঘৃণার ভারে থুতু ছড়েছে তার দিকে, কিন্তু সে কি করবে? এত কিছুর পরও সে নির্লজ্জের মতো সন্ধ্যাকে চাইছে। সে যে পারছে না। আকাশ ঢোক গিলল। এরপর হঠাৎই এগিয়ে এসে এক হাতে সৌম্যের হাত, আরেক হাত সন্ধ্যার হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বের করে দেয়। এরপর ডান হাতের আঙ্গুল তুলে চিৎকার করে বলে, আর কখনো কেউ আমার চোখের সামনে আসবে না, আমিও যাব না। আসলে দুটোকে জ্যান্ত কবর দিয়ে দিব, মাইন্ডেড। কথাটা বলে সন্ধ্যা আর সৌম্যর মুখের উপরে ঠাস করে দরজা আটকে দেয় আকাশ। শরীর কাঁপছে, নিজেকে সামলাতে ডান হাত তুলে দরজায় রেখে চোখ জোড়া বুজে নেয়। দরজার ওপাশে সন্ধ্যার দুজনেই হতভম্ব হয়ে চেয়ে আছে। তারা বুঝতেই পারেনি আকাশ এরকম করবে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার হাত ধরে রাস্তার দিকে এগিয়ে যায়। সন্ধ্যা পিছু ফিরে বন্ধ দরজার দিকে নির্বাক চাহনিতে চেয়ে আছে। সৌম্য বাইকের কাছে এসে দাঁড়িয়ে সন্ধ্যায় ছেড়ে দেওয়া চুলগুলো যত্ন সহকারে খোপা করে দিল। এরপর এলোমেলো ওড়না ঠিক করে দিল। সন্ধ্যাকে কিছু জিজ্ঞেস করলো না, তবে সন্ধ্যা প্রতি আকাশের ব্যবহার তাকে ভাবাচ্ছে। সৌম্য বাইকে উঠে বসে বাইক স্টার্ট দেয়। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু উঠে বস। সন্ধ্যার দৃষ্টি আকাশদের বাড়ির দিকে ছিল। ভাইয়ের ডাকে দৃষ্টি সরিয়ে নিল। এরপর এক সাইডে পা রেখে বাইকে উঠে বসে। ডান হাতে সৌম্যর পেট জড়িয়ে সৌম্যর পিঠে মাথা ঠেকিয়ে রাখে। মুখটা মলিন। সৌম্য বাইক নিয়ে জায়গাটি প্রস্থান করলে চোখের পলকে আকাশের বাড়ি আড়াল হয়। সাথে সাথে সন্ধ্যার দু চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ সে তখন থেকে দরজা ধরে দাঁড়িয়ে আছে। দমবন্ধ লাগছে তার। মনে হচ্ছে সহ্যের সীমা পেরিয়েছে। বহু কষ্টে একটা ঢোক গিলল। এরপর উল্টো ঘুরে মায়ের দিকে তাকায়। আসমানি নয়ন নিশ্চুপ হয়ে আকাশের দিকেই তাকিয়েছিল। আকাশ মায়ের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, শুনেছিলাম মায়ের দোয়া আল্লাহ ফিরে দেয় না, প্রমাণও পেয়েছে। আমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম বলে তুমি বলেছিলে। একটা সময় আমি দিনের পর দিন কেঁদে কেঁদে সন্ধ্যাকে চেয়েও পাবো না। আসলে আমি মাসের পর মাস কেঁদেও আমার সন্ধ্যাকে পাইনি। আর তারপর একদিন তুমি বললে আমি সন্ধ্যাকে ঠিকই খুঁজে পেয়ে যাব। তোমার সে কথাও ফলে গিয়েছে মা। এই তো আজ আমি আমার সন্ধ্যাকে খুঁজে পেয়েছি।
কিন্তু তুমি হয়তো এই দোয়া করতে ভুলে গিয়েছিলে যে সন্ধ্যা মালতী যেন আমাকে ভালোবাসে, আর তাই সন্ধ্যা মালতী আমায় ভালোবাসে না, আমায় আর চায় না। তোমার সব দোয়াই তো কবুল হয়ে গেল মা। এবার তবে কষ্ট করে এই দোয়াটা করে দাও, আমি যেন খুব দ্রুত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কথায় আছে, জীবিত ফুলে কেউ ঘ্রাণ নেয় না, অথচ শুকনো মালায় পূজা করে। ঠিক যেমন সন্ধ্যা মালতী হারিয়ে গেলে আমি সন্ধ্যা মালতীকে ভালোবেসেছি, এবার নয় আমি হারিয়ে গেলে সন্ধ্যা মালতী আমায় ভালোবাসবে। মরে গিয়ে হলেও সন্ধ্যা মালতীর ভালোবাসা আমার চাই। আসমানি নয়ন ছলছল দৃষ্টিতে ছেলের পানে চেয়ে থাকে। আকাশ কথাগুলো বলে ডান হাতের বুড়ো আঙ্গুল সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেলে। এরপর বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে গিয়েও কোণার দিকে একটি ঘরের দরজার সামনে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, চিন্তা করো না, তোমাকে না মেরে মরবো না। তোমার মতো অমানুষকে মারার জন্য সন্ধ্যা মালতীকে ছাড়া একদিনের জন্য হলেও বাঁচতে চাই। একটু থেমে ঢোক গিলে বলে, হাজার হোক বাবা তো, তাই তোমাকে মারতে একটু সময় লাগছে। লাস্ট কথাটা শক্ত করে বলতে গিয়েও পারল না, গলা ভেদে আসছিল। আকাশ আর এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে তার ঘরের দিকে এগিয়ে যায়। সাইফুদ্দিন নয়নের চোখে মুখে অসহায়ত্ব, ছেলের কথাটা একদম কলিজায় গিয়ে লেগেছে।